মেঘের কলস ভরে ভরে প্রসাদ বাড়ি পড়ে ঝরে, সকল দেহে প্রভাত বায়ু ঘুচায় অবসাদ। তোমার আশীর্বাদ হে প্রভু, তোমার আশীর্বাদ। তৃণ যে এই ধুলার পরে পাতে আঁচল খানি, এই যে আকাশ চিরনীরব অমৃতময় বাণী। ফুল যে আসে দিনে দিনে বিনা রেখার পথটি চিনে, এই যে ভুবন দিকে দিকে পুরায় কত সাধ। তোমার আশীর্বাদ হে প্রভু, তোমার আশীর্বাদ। আজ নতুন বছরের প্রথম দিন, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আপনাদের সৌমিত্র বসু শুরু করছি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আমার কথা বলা। বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজকে বৃহস্পতিবার, পয়লা বৈশাখ 1428, অবশ্যই সূর্যোদয়ের পরে, ইংরেজির 15 এপ্রিল 2021। তিথি মুখ্য চান্দ্র চৈত্র শুক্লপক্ষ তৃতীয়া, নক্ষত্র কৃত্তিকা। সূর্যোদয়ের সময় ভোর 5:20 হয়ে 29 সেকেন্ড। সূর্য অস্ত যাবার সময় বিকেল 5:53 হয়ে 5 সেকেন্ড। আজকে জন্মে বৃষ রাশি, বৈশ্য বর্ণ, মতান্তরে শূদ্র বর্ণ দেবারিগণ। রাত্রি 8:33 গতে নরগণ। আজকের দিনে আবির্ভূত হয়েছিলেন ঐতিহাসিক রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। 1885 খ্রিস্টাব্দে তাঁর জন্ম হয়েছিল। শ্রীমৎ স্বামী চিন্ময়ানন্দ পুরী, তার আবির্ভাব তিথি আজকে। নবদ্বীপ চাকিপাড়ায় শ্রীমৎ গৌর বিনোদ দাস বাবাজি মহারাজের জন্মতিথি আজকে। 1469 খ্রিস্টাব্দে শিখ ধর্মের প্রবর্তক গুরু নানক জন্মগ্রহণ করেন আজকের তারিখে। প্রখ্যাত ফরাসি ঔপন্যাসিক, নাটককার জাঁ পল সার্ত্রে জন্মগ্রহণ করেন আজকের তারিখে 1905 খ্রিস্টাব্দে। 1966 খ্রিস্টাব্দে প্রখ্যাত চিত্রশিল্পী নন্দলাল বসু, তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আরো বলি আপনাদের আজকের দিনটার কথা। আজকের দিনেই প্রখ্যাত শিশু সাহিত্যিক দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার জন্মগ্রহণ করেন 1877 খ্রিস্টাব্দে। প্রখ্যাত সাহিত্যিক জগদীশ গুপ্ত প্রয়াত হন 1957 খ্রিস্টাব্দে আজকের তারিখে। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখবেন। আর আমাদের যে ফেসবুকটি আছে তার নাম শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। এই শরণাগত সৌমিত্রে আমি আপনাদের সৌমিত্র বসু প্রত্যেকদিন রাত্রি 9:30টার সময় উপস্থিত থাকি। আপনাদের সঙ্গে কথা বলি, আপনাদের পাঠানো যে মন্তব্য তার উত্তর দিই, কথামৃত শোনাই, আগামীকালের অনুষ্ঠান শোনাই। এই একটা অনুষ্ঠান প্রতিদিন রাত্রি 9:30টার সময় হয়। তাহলে এবার একটু গান শুনে নিই। গানের পর আজকের দিনটার যে বৈশিষ্ট্য তাই নিয়ে একটা দুটো কথা বলবো আজকের অনুষ্ঠান সূচি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আমি আপনাদের সৌমিত্র বসু জানাচ্ছে। আজ আমাদের বাঙালিদের একটা খুব বড় উৎসব পয়লা বৈশাখ। আজকের দিনটা কি একটু অন্যরকম কাটবে আমাদের? আচ্ছা, একটা মজার খেলা খেললে হয় না? যদি প্রতিজ্ঞা করি যে আজ সারাদিনে একটাও ইংরেজি শব্দ বলবো না। যদি বলে ফেলি, অভ্যেস তো, 8 আনা জরিমানা। হ্যাঁ, সারাদিনে যত জরিমানা জমা হলো নিজে নিজেই তার হিসেব করে রেখে দেব। সুযোগ মতো কোনো
ভিখারিকে দিয়ে দেব? করবেন? তাহলে জানাতে হবে কিন্তু এই শরণাগতে হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবেন মোট কটা ইংরেজি শব্দ বলা হয়ে গেল। শরণাগতে চিঠি লিখে জানাবেন, কেমন? এবারে তাহলে অনুষ্ঠান সূচি। প্রথমে তো না, পুরাণ চিরন্তন নয়, এই যে পয়লা বৈশাখ, এই পয়লা বৈশাখ নিয়ে একটা দুটো কথা বলবো অনুষ্ঠানের শুরুতেই। একটা দুটো তথ্য আপনাদের দেব, একটা দুটো স্মৃতির কথাও বলবো। তারপরে যথারীতি যেমন চলে আমাদের অনুষ্ঠান তেমনই চলবে, অর্থাৎ তারপরে প্রণমী তোমারে, স্বামী বিবেকানন্দের কথা, স্বামী বিবেকানন্দকে দেখেছেন এরকম মানুষদের বয়ানে তার নানান স্মৃতির কথা। তারপরে হে মহাজীবন, গতদিনে যে মহাজীবনের কথা বলেছিলাম তার নামটা আজকে বলবো, এবং তারপর নতুন একজনের কথা বলবো। চিঠিপত্রের উত্তর দেব, এবং শেষে বাইরে দূরেতে নবদ্বীপের একটি মন্দির, পোড়া মায়ের মন্দির, সেই মন্দিরের কথা বলবো খানিকটা। তাহলে এই হলো আমাদের অনুষ্ঠান সূচি। শুরু করব পয়লা বৈশাখের কথা, নববর্ষের কথা, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে, গানের পর। পয়লা বৈশাখ, বৈশাখ মাসের প্রথম দিন, নববর্ষ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে সৌমিত্র বসু আজ নববর্ষের দিনে আপনাদের মুখোমুখি। ইংরেজি পয়লা জানুয়ারি হলো হ্যাপি নিউ ইয়ার, আর এটা হলো শুভ নববর্ষ। কারণ মনে হয় না এই দিনটা আমাদের বাঙালিদের? নববর্ষের এই দিনটা নাকি ঠিক করেছিলেন মহারাজা শশাঙ্ক, কিন্তু এটা একেবারে পাকাপোক্ত একটা বিশেষ তারিখ হয়ে উঠল সম্রাট আকবরের আমলে। কেন? খুব ছোট্ট করে সেই কথাটা বলি আপনাদের।
আগে তো ছিল হিজরি সনে কৃষি পণ্যের খাজনা আদায় করার প্রথা, অর্থাৎ হিজরি সন অনুযায়ী কৃষি পণ্যের খাজনা আদায় করা হতো। কিন্তু মুশকিল হলো সে সন তো চাঁদের গতি প্রকৃতি অনুযায়ী এক এক বছরে এক এক রকম করে হয়। তার ফলে চাষিদের কাছে খাজনা চাওয়া হয় অসময়ে, তখন তারা দিতে পারে না। সম্রাট আকবর তখন ঠিক করলেন যে না, এরকম করে হবে না, বাংলা সন অনুযায়ী খাজনা আদায় করা হবে। তো সেই অনুযায়ী ঠিক হলো চৈত্র মাসের শেষ দিনের মধ্যে বাপু যা কিছু খাজনাপত্র আছে সব মিটিয়ে দাও, পয়লা বৈশাখ থেকে আবার নতুন হিসেব শুরু হবে, নতুন খাতা শুরু হবে। এইভাবে নিশ্চয়ই বুঝতে পারছেন পয়লা বৈশাখ হাল খাতার মানে কি। নতুন বছরে যারা জমির মালিক, তারা চাষি বা যারা 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 এইসব কাজকর্ম করে, তাদের মিষ্টি টিষ্টি খাওয়াতো, মানে সব মিলিয়ে বেশ একটা উৎসবের পরিবেশ তৈরি হতো। না, এই নিয়ে আরো চারটি জ্ঞানের কথা যে বলা যায় না এমনটা নয়, কিন্তু আপনারা তো জানেন আপনাদের সৌমিত্র বসু গল্প করতে খুব ভালোবাসে, জ্ঞান দিতে নয়। সে বরং গল্পই করুক। আমার মায়ের জ্যাঠামশাই ছিলেন গ্রামের ডাক্তার। পিতৃহীন বালিকাটিকে, মানে আমার মা, তিনি মানুষ করেছিলেন। তা মায়ের মুখে শুনেছি নতুন বছরের দিন কলকাতা থেকে শরবত আসত, ঘোলের সঙ্গে মিশিয়ে সেই শরবত লুচি, বোঁদে আর লাড্ডু, একেবারে পাত পেড়ে বসে খেয়ে যেতেন গ্রামের সমস্ত মানুষ। বলা বাহুল্য, গ্রামের সব মানুষই তো কোনো না কোনো ভাবে ডাক্তারবাবুর রোগী ছিলেন। অবশ্য অধিকাংশই আত্মীয় সম্পর্কের মধ্যে, কাজে পয়সা দিতেন না বা পয়সা চাওয়া হতো না তাদের কাছ থেকে। পয়সাটা বড় কথা নয়, কিন্তু এই যে নতুন বছরটা মানে উল্লাস করে কেটে যেত, সে কথা বহুবার শুনেছি আমার মায়ের কাছে। বলতে বলতে মা যেন সেই সময়ে সেই ছোট্ট মেয়েটা হয়ে যেতেন, দেখতে দারুণ লাগতো। না, আমাদেরও একটা ছোটবেলা আছে কিন্তু পয়লা বৈশাখ। ছোটবেলায় আমরা দল বেঁধে দোকানে দোকানে ঘুরে বেড়াতাম, মিষ্টি পাওয়া যেত না, কিন্তু শুধু মিষ্টির লোভে যেতাম এমনটা নয়, একটা প্রতিযোগিতা হতো। প্রতিযোগিতা মানে মিষ্টির চেয়ে বেশি লোভ ছিল বাংলা ক্যালেন্ডারের প্রতি। সারা সন্ধে দোকানে দোকানে যেতাম, মিষ্টি পেতাম, ঠান্ডা পেতাম, ঠান্ডা কোল্ড ড্রিঙ্ক যাকে বলে, এবং ক্যালেন্ডার, একটা করে বাংলা ক্যালেন্ডার। মানে দোকানে দোকানে ঘুরে শেষ পর্যন্ত বাড়ি এসে মিলিয়ে দেখা হতো কে কটা ক্যালেন্ডার পেয়েছে। আর একটু বড় হয়েছি যখন, কলেজে উঠেছি, বন্ধুদের কারুর না কারুর বাড়িতে সাহিত্য পাঠের আসর বসত। ওই নিজেরাই নিজেদের লেখা গল্প, কবিতা, গদ্য সব পড়তাম, নিজেরাই সমালোচনা করতাম, আলোচনা করতাম, আর স্বপ্ন দেখতাম যে পত্রিকা বার করব, সে পত্রিকা এরাম হবে, ওরাম হবে, সেরাম হবে, একে একে বলবো লিখবার জন্যে। তো যে বাড়িতে সাহিত্য সভা, সে বাড়ির মাসিমা, মানে বন্ধুর মা, পেট পুরে খাওয়াতেন। ও, আর একটা কথা মনে পড়ে, পাশের বাড়িতে থাকতেন কবি অলোকরঞ্জন দাশগুপ্তের বৌদি। তিনি ওই নববর্ষের দিন সকালবেলা একটা করে বই দিতেন, প্রত্যেক পয়লা বৈশাখ একটা করে বই। তার কাছ থেকে পেয়েই আমি উপেন্দ্র কিশোর রায় চৌধুরী পড়েছি, সুকুমার রায় পড়েছি, দক্ষিণারঞ্জন পড়েছি। এই দেখুন, বুড়ো বয়সের রোগ, চোখ ঝাপসা হয়ে আসছে। গান শুনুন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। গানের পর প্রণমিত বারে স্বামী বিবেকানন্দের কথা নয়, আমি আপনাদের সৌমিত্র বসু। ও স্বামী বিবেকানন্দের কথা না, স্বামী বিবেকানন্দ পরিব্রাজকও তো বটে, নানান জায়গায় ঘুরে বেরিয়েছেন তিনি, এদেশের নানান অঞ্চলে। যারা তাকে দেখেছেন তাদের মধ্যে কেউ কেউ লিখে রেখেছেন তাদের অভিজ্ঞতার কথা। তেমনি একজন মানুষের নাম কে সুন্দররাম আইয়ার। তিনি স্বামী বিবেকানন্দকে দেখেছিলেন ত্রিবান্দ্রমে। ত্রিবান্দ্রম কোথায় বুঝতে পারছেন তো? কেরালার রাজধানী। আগে আমরা তো ছোটবেলায় বরাবর বলতাম ত্রিবান্দ্রম, এখন এর নাম হয়েছে তিরুবন্তপুরম। তো স্বামীজি তো সন্ন্যাসী, এখন সন্ন্যাসীদের নানান জায়গায় গিয়ে গিয়ে মাধু করি, মানে ভিক্ষা করতে হয়।
সেইভাবেই তিনি এসেছিলেন সুন্দররাম আইয়ারের বাড়ি, সঙ্গে একজন মুসলমান গাইডকে নিয়ে। কি হলো তারপর সেটা বলবার জন্য ফিরে আসবো গানের পর। শুনছেন শরণাগত 92.7 বিগ এফএম। আমি আপনাদের সৌমিত্র বসু, রাম আইয়ারের বাড়িতে 92.7 বিগ এফএম এ শরণাগত শুনছেন আপনারা। শুনছেন প্রণমী তোমারে। এই যে মুসলমান গাইড, ইনি ছিলেন কোচিন রাজ্যের সরকারি পিয়ন। কোচিন রাজ্যের যিনি দেওয়ান ছিলেন, তার সচিব, তার নাম রামাইয়া, তিনি স্বামী বিবেকানন্দের সঙ্গে এই মুসলমান ভদ্রলোককে পাঠিয়েছিলেন। না, তার কারণ আর কিছু নয়, তিনি বুঝতে পেরেছিলেন স্বামীজি নিজের সুবিধে অসুবিধে নিয়ে মাথা ঘামান না, নিজের জন্য যা কিছু দরকার সেসব চাইবার কথা মনেও আনেন না। নিজের আরামের ব্যাপারে সোজা কথায় তার কোন রকমের কোনো মাথা ব্যথা নেই। তো এই পিয়ন ভদ্রলোকের কাজ ছিল স্বামীজির দেখভাল করা, তার হয়ে কথা বলা। মানে সোজা কথায় তো এটাই বোঝায় যে স্বামীজির দেখাশোনা করার কাজ। কিন্তু মজাটা হলো, এই সুন্দররাম আইয়ারের বাড়িতে এসে স্বামীজির প্রথম কথাটি হলো, আমার সঙ্গে যিনি আছেন তার যদি একটু খাওয়ার ব্যবস্থা করে দেন। না, শুধু মুখে বলা নয়, কিন্তু সেই মানুষটি বসে বসে খেলেন, স্বামীজি দাঁড়িয়ে থেকে তার তত্ত্বাবধান করলেন, তারপর তিনি চলে গেলেন এই বাড়িতে স্বামীজিকে রেখে। তারপর স্বামীজি নিশ্চিন্ত হলেন। এই স্বামীজির মুখেই সুন্দররাম প্রথম শোনেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা, এবং সেই কথা বলতে বলতে স্বামীজির চোখ মুখ কেমন পাল্টে যেতে লাগলো, উত্তেজিত হয়ে উঠলেন। সত্যি সত্যি গুরু যে তার কাছে কি, সে তার কথার ধরন দেখেই বুঝতে পারা যাচ্ছিল। আইয়ার তাকে নিয়ে গেলেন ত্রিবান্দ্রম ক্লাবে। সেখানে একটা ঘটনা ঘটল। তার আগে বলি, দক্ষিণ ভারতের দিকে তখন, এখনো হয়তো আছেন, বেশ কিছু গোঁড়া মানুষ ছিলেন, গোঁড়া ব্রাহ্মণ, যারা ধর্মের যে প্রচলিত যে ধর্মের অনুশাসন সেইটা একবারে অক্ষরে অক্ষরে মেনে চলেন। তো হয়েছে কি, একজন মানুষ একটু আগে ক্লাব থেকে বেরিয়ে যাচ্ছেন। তিনি যাবার আগে ওই ক্লাবের একজন ব্রাহ্মণ বয়স্ক তাকে নমস্কার করলেন যাবার আগে। এখন ব্রাহ্মণেরা এই নমস্কারের বদলে শূদ্রদের শুধু একটা হাত তুলে আশীর্বাদ বলুন আশীর্বাদ, সম্বোধন বলুন সম্বোধন, এরকম কিছু করেন। তা সেই ব্রাহ্মণ সেই রকম একটা হাত তুলে সম্বোধন করলেন। শূদ্র ভদ্রলোক বেরিয়ে গেলেন, তার কিছু মনে হলো না, কারণ এতেই তিনি অভ্যস্ত। কিন্তু স্বামীজি অন্যরকম ভেবেছিলেন। কি ভেবেছিলেন বলবো, আজকে নয়, আগামীকাল 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এখন আমরা চলে যাই হে মহাজীবন এই পর্বে। দেখি গতদিনে যার কথা বলেছিলাম তার নামটা এবার মাথা থেকে বার করতে পারি কিনা। নামটা বার করতে পেরেছেন? আমার ধারণা অনেকেই ঠিক ঠিক মতো ভাবতে পারেননি, তাই তো? আসলে এখন আপনাদের সামনে ফাঁস করি, আমার মনটাও একটু খুঁতখুঁত করছিল না, তা নয়। মানে যার কথা বলেছিলাম তাকে সত্যি মহাজীবন বলা যাবে কি? তো পরে মনে হলো যে না, মানুষটা তো বিখ্যাত মানুষ, অনেকে চেনেন, অনেকে জানেন, এবং মানুষটার তো একটা লড়াইয়ের ইতিহাস আছে। সোনায় বাঁধানো রাস্তা ধরে তো আর তিনি আজকে যে সাফল্যের চূড়ায় গিয়ে পৌঁছেছেন তা হয়নি। পারিবারিক জীবনে অশান্তির কথা বলেছিলাম আপনাদের, মায়ের মানসিক সমস্যার কথা বলেছিলাম। এই সমস্ত কিছুর ফলে হয়তো নিজে কল্প জগতের মধ্যে আশ্রয় নিয়েছিলেন, সেই কল্প জগৎকে নিয়ে গল্প লিখছেন। একের পর এক দরজা বন্ধ হয়ে যাচ্ছে মুখের উপর, আর তার ভেতর থেকে হঠাৎ এমন একটা আলোর ঝলকানি এলো যা একেবারে সারা জীবনের রাস্তাটা কিরকম দেখিয়ে দিল। তা ভদ্রমহিলার নামটা বলি এইবার, J.K. রাউলিং। J.K. রাউলিং নামটা যদি চেনা না লাগে তাহলে চিনিয়ে দিচ্ছি। হ্যারি পটারের স্রষ্টা।
কি এবার চিনলেন তো? ও এখনো যদি না চিনতে পারেন তাহলে বাড়ির ছোটদের জিজ্ঞেস করে নেবেন হ্যারি পটার কে, কেমন? এরপর নতুন মানুষের কথা, নতুন মহাজীবনের কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আমি আপনাদের সৌমিত্র বসু। আগত 92.7 বিগ এফএম এ আমি আপনাদের সৌমিত্র বসু। কিন্তু আপনারা তো ভাবছেন এই রে এই লোকটার হলো কি, হে মহাজীবনের নামটা তো বলে দিল, কেদারনাথ পান্ডে। দুম করে একটা ভুল করে ফেললাম না, নামটা বলে ফেললাম না। এই যে নামটা বললাম, এই নামে তিনি একেবারেই পরিচিত নন। তার সম্পর্কে একটা দুটো তথ্য আপনাদের সামনে রাখি। একটা মহাপণ্ডিত, মহাপণ্ডিত। উত্তরপ্রদেশের আজমগড় বলে একটা জায়গায় জন্ম, পড়েছেন গ্রামের স্কুলে ক্লাস 8 পর্যন্ত। তারপরে মনে হলো যদি জানতে হয়, শিখতে হয়, তাহলে স্কুল বাড়ির মধ্যে কিংবা নিজের দেশ গায়ের মধ্যে থাকলে সেটা হবে না, বেরিয়ে পড়তে হবে, ঘুরে বেড়াতে হবে গোটা দুনিয়া। বেরিয়ে পড়লেন। তখন বয়স কত, 9 কি 10। এবং মনে রাখতে হবে এটা তো শখের বেড়ানো নয়। টাকা নেই, পয়সা নেই, সে যে কি কষ্ট, কত রকমের বিপদের ঝুঁকি, তা তো আমরা খানিকটা আন্দাজ হয়তো করতে পারি, কিন্তু এটাও বুঝি আসলে কষ্ট বলুন, সমস্যা বলুন, সেসব মানে আমরা যা ভাবি তার তুলনায় বাস্তবে অনেক গুণে বেশি। তো বেরিয়ে পড়লেন বাড়ি থেকে ওই বয়সে। ফিরে এলেন, কিন্তু না, ঘরে মন টিকল না, আবার বেরিয়ে পড়লেন। ঘুরে ঘুরে বেড়ান। কতদিন ধরে ঘুরে ঘুরে বেড়ালেন তিনি? 45 বছর ধরে ঘুরেছেন। চলার পথে মানুষের সঙ্গে মিশেছেন। তো মিশতে গেলে তো তার ভাষাটা জানতে হবে, জানতে হবে। মোটামুটি 35টা ভাষা এই মানুষটি আয়ত্ত করে ফেললেন। যখন 22 বছর বয়স, তখন ঘটল জালিয়ানওয়ালাবাগের সেই কুৎসিত নৃশংস হত্যাকাণ্ড। তার মনে হলো দেশকে ভালোবাসতে হবে, আমার যা কিছু জ্ঞান তা দেশের কাজে ব্যবহার করতে হবে। নানা ধর্ম নিয়ে চর্চা করতে 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 খুব মনে ধরল বৌদ্ধ ধর্ম। এতটাই মনে ধরল যে নিজের ওই যে নামটা কেদারনাথ, সেটা পাল্টে ফেললেন, নতুন একটা নাম রাখলেন। সে নামের সঙ্গে বুদ্ধের একটা কোনো সম্পর্ক, যোগাযোগ ইত্যাদি ইত্যাদি আছে, এইটুকু বললাম। আমার মনে হলো ধরুন, আচ্ছা ইসলাম ধর্ম তো একটা বহু প্রাচীন ধর্ম, তো তার সম্পর্কে আমরা কতটুকু জানি? কোরআন শরীফের অনুবাদ করলেন সংস্কৃত ভাষায়। বৌদ্ধ ধর্মের একটা মূল কথা তো অহিংসা, আর গান্ধীজিও সেই অহিংসার কথা বলেছেন। কাজে এ মানুষটি গান্ধীজিকে আদর্শ করে সেই অনুযায়ী জীবনযাপন করতে লাগলেন। আবার উল্টো দিকে বামপন্থী ভাবনা চিন্তাও তাকে খুব টেনেছিল। মার্কস, ওই যে মানুষটি, ওকে কোনো একটা খাঁচার মধ্যে আটকে রাখা যাবে না কিছুতেই। কিন্তু বলবো রাজনীতি নয়, তার আসল জায়গা ছিল পড়াশোনা। কত রকম ভাষা জানতেন তা তো বললাম, কিন্তু কত রকম বিষয় নিয়ে যে লিখেছেন তিনি তার কোনো সীমা সংখ্যা নেই। কোন একটা বিষয় ধরে অনেকটা পর্যন্ত খুঁড়ে 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 কোনো সিদ্ধান্তে পৌঁছানোর ধরন তার ছিল না। তিনি শুধু মনের আনন্দে নানান কিছুকে নিয়ে ভাবনা চিন্তা করে বেড়াচ্ছেন, ভাবনা চিন্তা। শেষ হল আজকের হে মহাজীবন। এরপর আপনাদের চিঠিপত্রের উত্তর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। দেখা যাক কি চিঠি পাওয়া গেল। আমি দীপক ভট্টাচার্য, 87 পাড়ায় প্রবীণ ব্যক্তি। আজ 29/3/2021
আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনটি পাঠালাম। যদি এই লেখা আপনার বিবেচনায় শরণাগত অনুষ্ঠানের যোগ্য বলে মনে হয়, তবে আপনি এটা আপনার মতো করে মহাজীবন অংশে উপস্থাপনা করলে শ্রোতাদের অজানা তথ্য তাদের ভালো লাগবে আশা করি। নমস্কারান্তে, দীপক ভট্টাচার্য। বলে দীপকবাবু ওই পত্রিকায় যে লেখাটা বেরিয়েছে সেইটা পাঠিয়ে দিয়েছেন। লেখাটা আমি পড়েছি এবং পড়েই মনে হয়েছিল যে এক্ষুনি এটা নিয়ে অনুষ্ঠান করাটা ঠিক হবে না। তার কারণ অত বিখ্যাত একটা কাগজে বেরিয়েছে, তো কিছুদিন বাদে নিশ্চয়ই একে নিয়ে আমরা একটা অনুষ্ঠান করব, তাতে কোনো সন্দেহ নেই। পরের একটা ছোট্ট চিঠি পড়ি। দাদামণি, আমি আপনাকে প্রথমে প্রণাম করে একটি কথা জানাতে চাই। আপনি হনুমান মন্দির দর্শন করতে পারেন তাহলে আমি খুব খুশি হব। নমস্কারান্তে, বিশ্বনাথ নিয়োগী, ছুটিপুর, নামদা, হুগলি। চিঠি পড়ে যা মনে হচ্ছে, এর বয়স যদি সেই রকম হয় তাহলে বলতে ইচ্ছে করছে যে হনুমান নিশ্চয়ই খুব প্রিয়, ওই রকম একজন বীর, ওই রকম একটা গদা, সেই জন্য হনুমানের কথা শুনতে চাইছে। কিন্তু নিশ্চয়ই ছোট ছেলে নাও হতে পারে, কোনো বয়স্ক মানুষও এরকম একটা আবদার করতে পারেন। নিশ্চয়ই দেখা যাবে। হনুমানকে নিয়েও অনুষ্ঠান বোধহয় করেছি বা করতেই পারি, কোনো অসুবিধা নেই। এইবারে যে চিঠিটা পড়ছি সেটা একটু লম্বা চিঠি। শরণাগতর বিভিন্ন বিভাগে যে আলোচনাগুলো শুনি রোজ, মনের ভাবনায় সেই সব মহামানবদের আচরণে বেশ একটা মিল খুঁজে পাই। এই যেমন দোলের ভোরে শ্রী চৈতন্য মহাপ্রভুর আলোচনায় সৌমিত্রবাবুর মুখে তাঁর সম্পর্কে অদ্ভুত তথ্য শুনে বিস্মিত হলুম। অমন কৃষ্ণ ভক্ত, ভক্তিস্রোত ধারায় মত্ত মহাপ্রভু নীতি নিয়ম বিষয়ে ভয়ঙ্কর কঠোর মনা সন্ন্যাসী ছিলেন জেনে মানুষটার অন্যতর নিষ্ঠা মনকে মোহিত করল। এক ভক্ত শিষ্যের নিয়ম বিরোধী আচরণে শ্রীচৈতন্য এতটাই ক্রুদ্ধ হলেন যে সেই বিরোধী আচরণকে কোনো আকুতিতে, কোনো অনুনয় ক্ষমা তো করলেনই না, উপরন্তু সেই শিষ্যকে সংঘ থেকে বিতাড়িত করেন এবং অনুশোচনায় সেই শিষ্য নদীতে প্রাণ বিসর্জন দিলেও মহাপ্রভু এতটুকু গললেন না। আবার শেষ জীবনে মহাপ্রভু যখন রাতে ঘুমোতে পারতেন না, তখন শিষ্যেরা বালিশের কথা বলায় কঠোর কৃচ্ছ সাধক নিমাই বালুষ্যের আরাম গ্রহণে একেবারে নারাজ। শিষ্যেরা অনেক ভেবে কলাপাতার বালিশের কথা বললে তিনি নিমরাজি হলেন। এমন শ্রীচৈতন্য অপরিচিত, তার মহৎ চরিত্রের আরেক দিক জেনে সমৃদ্ধ হলুম। এ যুগের মহাসন্ন্যাসী মহামানব স্বামীজির আলোচনায় প্রণমিত মারেতে কত বিশদ আলোচনা চলছে। সেখানেও দেখছি স্বামীজি ভিক্ষাবৃত্তির কি অসম্ভব বিরোধী। দৃঢ়চেতা বিবেক স্বামী কি নিদারুণ দুঃখ কষ্টকে অবহেলায় উড়িয়ে দিয়ে শুধু বিশ্ব ও ভারতের মঙ্গল কামনায় জীবন দিয়ে গেলেন। পুরাণ চিরন্তনে ব্রাহ্মণের কুসন্তান গুণাকর গৃহ বিতাড়িত হয়ে এক সন্ন্যাসীর দেখা পেয়ে তাঁর নির্দেশ মতো যোগ সাধনায় পার্থিব স্নেহ মমতায় এতটাই নিস্পৃহ হল যে বহুদিন পর বাড়িতে বাপ মায়ের সঙ্গে দেখা করতে এসে শত অনুনয়েও নিদারুণ কঠোরতায় বাপ মাকে ছেড়ে গুরুর কাছে ফিরে গেল সাধনায় ব্রতী হতে। হে মহাজীবনেও দেখলুম ডক্টর আম্বেদকর তথাকথিত উচ্চবর্ণের তৈরি করা অস্পৃশ্যতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে লেখাপড়ার উচ্চতম শিখরে উঠে দেখিয়ে দিলেন জাতপাত বলে কিছু হয় না। মধ্যযুগীয় ক্ষমতালোভী হিন্দু সমাজ ধর্মবিরোধী যে অন্যায় প্রতিষ্ঠা করেছিল তার বিরুদ্ধে দাঁড়িয়ে আম্বেদকর সবকিছু অসার প্রমাণ করলেন এবং স্বাধীন ভারতের সংবিধান কমিটির চেয়ারম্যান হয়ে প্রমাণ করে দিলেন সমাজপতিদের এই সব ব্যবস্থা আসলে প্রকৃত হিন্দু ধর্ম বিরোধী এবং দেশের ঐক্যকে বিনষ্ট করার চক্রান্তকারী। আমরা সকলেই জানি, গীতায় শ্রী ভগবান বলেছেন চতুর্বর্ণং ময়া সৃষ্ট গুণকর্ম বিভাগসঃ, অর্থাৎ হিন্দু ধর্মের 4টি বর্ণ কেবল কাজের ভিত্তিতে তৈরি এক নিয়মতান্ত্রিক সুগঠিত সমাজ ব্যবস্থা। এখানে জাতপাতের নামগন্ধ নেই। হঠাৎ যে কি করে একদল স্বার্থান্বেষী শুধু ক্ষমতার জোরে সবকিছু উল্টে দিয়ে একটা ভুল ধারণা সমন্বিত
কুসমাজ ব্যবস্থা তৈরি করে দেশকে কলুষিত করে তা ভেবে পাওয়া যায় না। সৌমিত্রবাবু এইসব বিষয়ে আলোচনা করে আমাদের দৃষ্টি খুলে দেন, আর আমরাও এই সমস্ত মহামানবের চারিত্রিক মিল খুঁজে পেয়ে ভাবতে শিখি এরা সকলেই প্রকৃত সন্ন্যাসী, সার্থক ত্যাগী, যারা সমাজ ও মানুষের ভুল ভাঙিয়ে প্রকৃত পথ নির্দেশ করেন। এইসব আলোচনাই সৌমিত্র বাবুর মাধ্যমে শরণাগতকে হৃদয়ে বসিয়ে দিয়েছে। অপরাধ নেবেন না, খুব ভালো লাগে বলে নিজে এখান থেকে যা শিখি বিশদে বড় করে লিখে ফেলি। চিঠিটি যদি পড়া হয় তো অনুগৃহীত হই। সৌমিত্র চট্টোপাধ্যায়, বারুইপুর, কলকাতা 144। বড় চিঠি, কিন্তু খুব আন্তরিক চিঠি, এবং এই ধরনের চিঠি যে পড়ে, মানে যাকে উদ্দেশ্য করে পাঠানো হয়, সে নিজেও খুব সমৃদ্ধ হয়। তাহলে চিঠিপত্র এইখানেই শেষ। এরপর বাইরে দূরে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে পোড়া মায়ের মন্দির নিয়ে কথা বলছি, নবদ্বীপের পোড়া মায়ের মন্দির। আমি সৌমিত্র বসু, 92.7 বিগ FM। জঙ্গলের মধ্যে মা কালীর পুজো করতেন তিনি। তার মৃত্যু হল। তারপরে এই কালিকাকে পুজো করার দায়িত্ব নিলেন বাসুদেব সার্বভৌম। জঙ্গল থেকে মা কালিকার মূর্তি তুলে নিয়ে এসে তিনি স্থাপন করলেন একটা গাছের নিচে, আর সেইখানেই তৈরি করলেন তার চতুষ্পাঠী, তার টোল, যেখানে তিনি ছাত্রদের শিক্ষা দেন। এমনি করে দিন যায়। বাসুদেব সার্বভৌমের এই কালিকার নাম ছড়িয়ে পড়ে চারপাশে। খবর গেল নদিয়ার রাজবাড়িতে। তারপর কি হলো বলবার জন্য ফিরে আসছি। গানের পর শুনছেন শরণাগত রাজা, নদিয়ার রাজা। তিনি তো শুনতে পেরেছেন, তিনি শুনেছেন যে কালিকার কথা। তো রাজা বললেন যে আমার রাজত্বের মধ্যে এমন এক কালিকা আছেন, তার পুজো কেন সার্বভৌম বসাই করবেন? এবার থেকে দেবীর পুজোর ভার আমি দিলাম। দেবী ওইখানেই থাকুন, যেমন আছেন তেমনি করেই থাকুন। আমরা শুধু পুজোর খরচ চালাবার অধিকার চাই, আর কিচ্ছু নয়। এভাবেই চলছিল।
এর মধ্যে একটা ঘটনা ঘটলো। সেই ঘটনাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এই যে দেবীর নাম হয়েছে পোড়ামা, মন্দিরের নাম হয়েছে পোড়ামা মন্দির, তার কারণটা এবার বুঝতে পারা যাবে। হ্যাঁ, এই মন্দিরটা পুড়ে গিয়েছিল, প্রচন্ড বাজের আওয়াজে কেঁপে উঠেছিল চারপাশ। তারপর দেখা গেল মন্দির জ্বলছে। এই মন্দির জ্বলার কারণ হিসেবে দুটো গল্প চালু আছে। সেটা সত্যি না মিথ্যে আমি অন্তত বলতে পারবো না, কিংবদন্তি, অর্থাৎ কেউ একজন বলেছিল এইভাবেই গল্পটা শুনুন। এই মন্দিরে পুজো করতেন রামভদ্র নামে একজন পূজারী। তো বুঝতেই পারছেন তিনি ছিলেন মা কালীর একজন উপাসক। তো এই সময় একজন বৈষ্ণব সাধকের সঙ্গে তার ধর্ম নিয়ে তর্ক হয়। আপনারা তো জানেন ধর্ম নিয়ে এমন তর্ক সে যুগে প্রচুর হতো। তর্কে হেরে যান রামভদ্র। তিনি ঠিক করলেন বৈষ্ণব ধর্মে দীক্ষা নেবেন। এই সিদ্ধান্ত নেবার পরেই নাকি মন্দিরের ওপরে প্রবল শব্দে বাজ পড়ে, মন্দির ধ্বংস হয়ে যায়। কিন্তু শুধু বজ্রপাতই নয়, আরো একটা অলৌকিক ঘটনা ঘটে। রামভদ্র দেখতে পান সেই ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন দেবী কালিকা, আর তার কোলে বসে হাসছেন বালক গোপাল। কোনো ভেদ নেই, বৈষ্ণব আর শাক্তে, কৃষ্ণ আর কালীতে কোনো বিরোধ নেই। না, সেই মন্দিরের অধিষ্ঠাত্রী দেবী কালিকার কোনো ক্ষতি হয়নি। কবে এই ঘটনাটা ঘটেছিল তা নিয়ে নানা জনে নানা কথা বলেন, তবে মন্দির পুড়ে যাওয়ার ঘটনাটা কোনো কিংবদন্তি নয়, সত্যি সত্যি এমন একটা ঘটনা ঘটেছিল। মন্দিরের মাত্র 2টো ইট রক্ষা পেয়েছিল। সেই 2টো ইট নিয়ে তখন দেবী কালিকাকে সেখান থেকে নিয়ে এসে নবদ্বীপ বাজারের কাছে একটা বটগাছের তলায় স্থাপন করা হয়। বটগাছ ক্রমশ বাড়ে, ডালপালা শেকড় বাকল দিয়ে চারপাশটা ঘিরে ফেলে। এই গাছটাই যেন হয়ে দাঁড়ায় মন্দিরের মতো। জায়গাটার নাম হয়ে দাঁড়িয়েছে পোড়া মাতলা বা পোড়া মায়ের থান। সেখানে নিয়ম নীতি মেনে পুজো হয় দেবী কালিকার। হ্যাঁ, এতে গেল এই দেবীর একদিকের ইতিহাস। আর একটা মত বলবো বলেছিলাম, সেটা খুব চমৎকার। তার সঙ্গে পোড়া মা মানে আগুনে পুড়ে যাওয়া মায়ের কোনো সম্পর্ক নেই। আর একটা মত হচ্ছে, তারা বলছেন যে পোড়া মা কথাটা এসেছে পড়ুয়া মা থেকে, মানে এই মা আসলে পড়ুয়া বা ছাত্রদের মা। কি ব্যাখ্যা দিচ্ছেন তার অনুগামী যারা, নিশ্চয়ই জানতে পারবো আগামীকাল 92.7 বিগ এফএম এ শরণাগত শুনলেন আপনারা। আপনাদের বলি যে আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 98319